নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি। তো যেমন তোমাদের কাছে প্রমিস করেছিলাম যে WBCS এর নতুন যে সিলেবাস অনুযায়ী ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল যে পার্টটা রয়েছে, অর্থাৎ মেন্সের GS পেপারস 2, সেটার জন্য আমি একেবারে ফুল ফ্লেজেড ক্লাস করাবো তোমাদের এই ইউটিউব চ্যানেলেই। তোমরা কিন্তু পুরোটাই পেয়ে যাবে এবং তার জন্য তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা প্রথম ফুল ফ্লেজেড ক্লাস করানো, যদিও আগের একটা ক্লাস করানো হয়েছে, সেখানে আমরা মোটামুটি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম লিটারেচার অফ বেঙ্গল নিয়ে এবং সিলেবাস অনুযায়ী আমাদের 4টে পার্ট আমাদের রয়েছে। সেখানে 4টে পার্টের মধ্যে সব থেকে বড় যে মার্কসের যে পার্টটা, অর্থাৎ 70 মার্কসের যে পার্ট, সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল। তো সেখান থেকেই কিন্তু আমরা আজকে ক্লাস শুরু করছি, একেবারে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা এগাবো। তো প্রথমে আমি বলেছিলাম যে রবীন্দ্রনাথ নিয়ে একটু আলোচনা হয়েছে আগের ক্লাসে, অবশ্যই যারা দেখুন তারা কিন্তু অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে। আজকে যেটা আমরা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল, অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্য বা বাংলা সাহিত্যের ইতিহাসের একেবারে প্রথম পর্যায়ে সিলেবাস অনুযায়ী যদি আমরা এগাই, তাহলে হচ্ছে কি আমরা দেখেছি আমাদের রয়েছে ওল্ড, মিডল অ্যান্ড মডার্ন। তো প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বাংলা, এবং আধুনিক বাংলা কিছু নাম দেওয়া রয়েছে, তাদেরকে আমাদের পড়তে হবে। কিন্তু প্রাচীন বাংলার মধ্যে আমাদেরকে কি কি পড়তে হবে সেটা কিন্তু বলা নেই। তো মোটামুটি আমরা প্রাচীন বাংলার আদিতম নিদর্শন হচ্ছে চর্যাপদ, তো সেটা দিয়েই আমরা কিন্তু আজকে ক্লাস আমরা শুরু করছি একেবারেই কনসাইজ ওয়েতে। অর্থাৎ আমরা জানি 10 বা 15 নম্বরের এরকম কোশ্চেনের আনসার আমরা লিখতে হবে, 150 বা 250 শব্দের মধ্যে আমাদের উত্তর লিখতে হবে। তাই জন্যই একেবারে তোমাদেরকে সেইটা মাথায় রেখেই আমরা কিন্তু একেবারে পড়াশুনো তৈরি করছি, এবং এটা এমনভাবেই তৈরি করে এনেছি যেখানে তোমরা নোটও তৈরি করতে পারবে। ঠিক আছে, আমি একেবারে পিডিএফ করবে না, ক্লাসটা ভালো করে করো। দরকার হলে অবশ্যই শোনো, শুনে পজ করো, স্ক্রিনশট নাও, লেখো, নিজের লেখা প্র্যাকটিস করো। পিডিএফ করে কেউ চেঁচাবে না। আর ক্লাসের যদি নোটস চাও অবশ্যই পেড ব্যাচ জয়েন করতে হবে। আমি চেষ্টা করছি যতটা সম্ভব এই ইউটিউবের ফ্রি ভিডিও ক্লাসের মাধ্যমেই তোমাদের কিন্তু ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলটা কমপ্লিট করানো। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের ক্লাসটা। আজকের প্রথম টপিক বাংলা সাহিত্যের ইতিহাসের চর্যাপদ। তাহলে চর্যাপদ আমরা মোটামুটি যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা জানি যে চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পদসংকলন তথা সাহিত্য নিদর্শন। নবভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি। খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলীর রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তারা পদগুলি রচনা করেছিলেন। বাংলা সাধন সঙ্গীত শাখাটিরও সূত্রপাত হয়েছিল এই চর্যাপদ থেকেই। সে বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থ জাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলী এই পদগুলিতে উজ্জ্বল। এর সাহিত্যগুণ এখনও চিত্তাকর্ষক। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদের একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন। পরবর্তীতে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে চর্যাপদের সঙ্গে বাংলা ভাষার অনস্বীকার্য যোগসূত্র বৈজ্ঞানিক যুক্তিসহ প্রতিষ্ঠিত করেন। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপাদ, কাহ্নপাদ, ভূসুকুপাদ, শবরপাদ প্রমুখ। তাহলে এখান থেকে মোটামুটি তোমরা কিন্তু একটা ভালোভাবে নোট তৈরি করতে পারবে। চর্যাপদ বলতে আমরা জানি বাংলা ভাষার আদিতম নিদর্শন, এবং কারা রচয়িতা, তারা হলেন গিয়ে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যগণ হচ্ছেন গিয়ে তারা রচয়িতা, এবং এর আবিষ্কার সম্পর্কে আমরা একটু জেনে নেব। আচ্ছা, আমি দেখো তোমাদের জন্য এই যে নোটটা তৈরি করা রয়েছে সেখানে অল্প অল্প করে লেখা। আমি বারবার বলছি নোটটা আমরা পরীক্ষা অনুযায়ী কিন্তু নোটটা তৈরি করব। এটা একেবারে একটা ডেমো ক্লাস, এরকম কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের পেড ক্লাসে তোমরা পেয়ে যাবে। যেহেতু তোমরা বিষয়টার সম্পর্কে আইডিয়া নেই, আমাদের ক্লাস করোনি, তাই এটা একটা পেড ডেমো ক্লাস, মানে পেড ক্লাসের একটা ডেমো ক্লাস। এখানে আমাদের নোটটা তোমরা দেখতে পাবে যে কী ধরনের নোট লেখানো হয়। ইউটিউবের মধ্যে কিন্তু তোমরা এই নোটগুলো পাবে না। ঠিক আছে, তোমাদের তার জন্য পেড ক্লাসটা জয়েন করতে হবে। আর তাছাড়া যদি না জয়েন করতে চাও, অবশ্যই অনেকের ক্ষেত্রে আর্থিক অসুবিধা হতেই পারে, তাদের জন্য এই ভিডিও ক্লাসগুলো রয়েছে, থাকবে। সেখানে আমি টপিক আলোচনা করে দেবো। কিন্তু এই যে চর্যাপদ নিয়ে যেরকম আমি নোট লিখে এনেছি তোমাদের জন্য, এটা তোমরা ব্যবহার করতে পারছো, কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা টপিকে সেটা তোমরা অবশ্যই পাবে না। আমি আলোচনা করে দিতে পারি, বিষয়টা সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা দিতে পারি। তার জন্য এবার তোমাদের বই দেখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা একেবারেই ফ্রি নোটস তোমাদের কাছে দেখানোর জন্য যে আমরা কিন্তু ক্লাসে আমাদের যে পেড ব্যাচটা শুরু হচ্ছে সেখানে আমরা কিভাবে কি লিখবো। আচ্ছা দেখো, একেবারেই কিন্তু কনসাইজ ওয়েতে লেখা।
বাংলা সাহিত্যের ইতিহাসে যে কোনো তোমরা বই তুলে নাও, সেখানে তোমরা প্রচুর হিউজ ইনফরমেশন পাবে, কিন্তু আমাদের কিন্তু অত কিছু পড়তে হবে না। বাংলা যাদের অপশনাল আছে তাদের অবশ্যই পড়তে হবে, কিন্তু যেহেতু আমাদের জিএস পেপারসের জন্য আমরা পড়াশোনা করব, আমাদের অনেক কিছু পড়তে হবে, তাই জন্য আমাদের অনেকই কনসাইজ ওয়েতে ছোট করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা একেবারেই প্রথম ভূমিকা একটু দেখে নিলাম চর্যাপদ সম্পর্কে, এবার আমি একটু আবিষ্কার দেখে নিই। আচ্ছা, যদি এ ধরনের প্রশ্ন আসে তোমাদের যে বাংলা ভাষার আদিতম নিদর্শন চর্যাপদের আবিষ্কার সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমরা দেখো একেবারে যদি এটা 10 নম্বরের প্রশ্ন আসে তাহলে তোমরা কিন্তু মোটামুটি এটা লিখবে, এই ভূমিকাটা লিখবে এবং এই আবিষ্কারটা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, 150 শব্দের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বিষয়টা একটু দেখে নাও, আবিষ্কার সম্পর্কে আমরা একটু জেনে নিই। বাংলায় মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার আগে ব্রাহ্মণ্য হিন্দু সমাজের পীড়নের আশঙ্কায় বাংলার বৌদ্ধগণ তাদের ধর্মীয় পুঁথিপত্র নিয়ে শিষ্যদের সঙ্গী করে নেপাল, ভুটান ও তিব্বতে পলায়ন করেছিলেন। এই ধারণার বশবর্তী হয়ে হরপ্রসাদ শাস্ত্রী 3 বার নেপাল পরিভ্রমণ করেন। 1897 সালে বৌদ্ধ লোকাচার সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি প্রথমবার নেপাল ভ্রমণ করেন এবং 1898 সালের তার দ্বিতীয়বার নেপাল ভ্রমণের সময় তিনি কিছু বৌদ্ধ ধর্মীয় পুঁথিপত্র সংগ্রহ করেন। 1907 খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে চর্যাচর্য বিনিশ্চয় নামক একটি পুঁথি নেপাল রাজদরবারের অভিলিপিশালায় আবিষ্কার করেন। চর্যাচর্য বিনিশ্চয় সরহপাদের দোহা এবং অদ্বয় বজ্রের সংস্কৃত সহজান্যায় পঞ্জিকা, কৃষ্ণাচার্য বা কাহ্নপাদের দোহা, আচার্যপাদের সংস্কৃত মেখলা নামক টিকা ও আগেই আবিষ্কৃত ডাকার্ণব পুঁথি একত্রে 1916 খ্রিস্টাব্দের শ্রাবণ 1323 বঙ্গাব্দের বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোহা শিরোনামে সম্পাদকীয় ভূমিকা সহ প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী মোট 46টি পূর্ণাঙ্গ ও একটি খণ্ডিত পদ পেয়েছিলেন। পুঁথিটির মধ্যে কয়েকটি পাতা ছেঁড়া ছিল। প্রবোধচন্দ্র বাগচি চর্যায় যে তিব্বতী অনুবাদ সংগ্রহ করেন তাতে আরও 4টি পদের অনুবাদ সহ ওই খণ্ড পদটির অনুবাদও পাওয়া যায়। মূল পুঁথিগুলির পদের সংখ্যা ছিল 51। মূল তিব্বতী অনুবাদের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে মূল পুঁথির নাম চর্যাগীতি কোষ এবং এতে 100টি পদ ছিল। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিটি চর্যাগীতি কোষ থেকে নির্বাচিত পুঁথিসমূহের সমূল্য টিকাভাষ্য। এবার দেখো চর্যাপদের মোটামুটি তোমাদের নোটটা দিলাম আর কি, কিন্তু তার সাথে একটু আলোচনা করারও তো প্রয়োজনীয়তা রয়েছে। চর্যাপদ বিষয়টা যারা একেবারেই নতুন, কিছুই জানো না, তাদের ক্ষেত্রে একটু বলে নিই। দেখো চর্যাপদ বিষয়টা একেবারেই ধর্মীয় কেন্দ্রীভূত হয়েছে, যদিও বাংলা ভাষার আদিতম নিদর্শন, এবং যদি আমরা এখানে কিছু উল্লেখিত পদ দেখি তাহলে বুঝতে পারবো যে কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, কারণ একেবারেই বাংলার একেবারেই প্রাচীনতম নিদর্শন। এই চর্যাপদকে নিয়ে বহু ভাষাভাষীরা তাদের কিন্তু সেটাকে ক্লেম করেছে, যেটা আমাদের বিষয় অসমিয়ারা বলেছে, নেপালি ভাষায়, এটা কিন্তু শেষ পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার যে ODBL অরিজিন অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি প্রমাণ করেছেন যে চর্যাপদ বাংলা ভাষারই আদিতম নিদর্শন। এবং আবিষ্কার সম্পর্কে আমরা দেখলাম কি আবিষ্কার করেছেন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন। কোথায়? নেপালের রাজদরবার থেকে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা একটু নামকরণটা দেখে নিই। নামকরণটা তো অবশ্যই পরীক্ষা আসতে পারে, গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আবিষ্কৃত পুঁথিতে চর্যাপদাবলীর যে নাম পাওয়া যায় সেটি হলো চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী তার সম্পাদিত গ্রন্থে এই নামটি ব্যবহার করেছেন। সংক্ষেপে এটি বৌদ্ধ গান ও দোহা বা চর্যাপদ নামেও অভিহিত হয়ে থাকে। কিন্তু আবিষ্কৃত পুঁথিটি যেহেতু মূল পুঁথি নয়, মূল পুঁথির নকল মাত্র, এবং মূল পুঁথিটি তিব্বতী পুঁথি যেটি রয়েছে যেহেতু এ পর্যন্ত অনাবিষ্কৃত, সেই কারণে পরবর্তীকালে চর্যাপদাবলীর প্রকৃত নাম নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। মহামহোপাধ্যায় বিধুশেখর শাস্ত্রী 1928 খ্রিস্টাব্দে চর্যার প্রথম পদের সংস্কৃত টিকাটি শ্রীলুই চরণ দিশি সিদ্ধ চিরতহ পশ্চর্য চর্যাচয়ে। ঠিক আছে, এটা একটুখানি তোমরা দেখে নিও, উচ্চারণটা হয়তো আমার একটু ভুল হচ্ছে, সংস্কৃত তো। সদ্বয়ত্তা বগমায় নির্মল গিরাং টিকাং বিদ্যাস্য স্ফুটনম। উদ্ধৃত করে শ্লোকাংশের আশ্চর্য চর্যাচয় কথাটিকে গ্রন্থনাম হিসেবে গ্রহণ করার প্রস্তাব রাখেন।
তার মতে আশ্চর্য চর্যাচয় কথাটি নেপালি পুঁথি নকলকারীর ভুলবশত চর্যাচর্য বিনিশ্চয় হয়েছে। তবে এই মতের যথার্থতা বিষয়ে আচার্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সন্দেহ প্রকাশ করেন। প্রবোধচন্দ্র বাগচি ওই একই সূত্র ধরে চর্যা পুঁথির নাম চর্যাশ্চর্য বিনিশ্চয় রাখার পক্ষপাতী ছিলেন, কিন্তু আচার্য অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই মত খণ্ডন করে লিখেছেন, আশ্চর্য চর্যাচয় নামটিও অযুক্তিযুক্ত নয়, কিন্তু চর্যাচর্য বিনিশ্চয় ও আশ্চর্য চর্যাচয় দুই নামকেই মিলিয়ে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামটি গ্রহণ করা যায় না, কারণ এই জোর কলম শব্দটি আধুনিক পণ্ডিতজনের পরিকল্পিত। আধুনিক গবেষকগণ তেঙ্গুর গ্রন্থমালা থেকে অনুবাদ করেন মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতিকোষ এবং তার সংস্কৃত টিকাটি চর্যাচর্য বিনিশ্চয়। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই মত গ্রহণ করেছেন। তাহলে বুঝতে পারছো আমাদের একেবারে প্রাঞ্জল ভাষায় লেখা তথ্য সম্পূর্ণ আমাদের যে নোটটা রয়েছে সেটা কিন্তু এরকমই নোট তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমাদের পেড ব্যাচটা জয়েন করতে হবে। আচ্ছা, এবার রচনাকাল দেখে নেওয়া যাক চর্যাপদের। চর্যা রচনার সময়কাল নিয়েও ইতিহাস গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে। সুনীত কুমার চট্টোপাধ্যায় ও প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যার পদগুলি খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় রচিত, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও রাহুল সংস্কৃতায়ন এই সময়কালকে আরও 200 বছর পিছিয়ে দিয়ে চর্যা রচনাকাল খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দী বলে মত প্রকাশ করেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 980 থেকে 1053 খ্রিস্টাব্দ, তিব্বত যাত্রার পূর্বে 1030 খ্রিস্টাব্দে লুইপাদের অভিসময় বিহঙ্গ রচনায় সাহায্য করেছিলেন। এই কথা সত্য হলে লুইপাদ 10ম শতাব্দীর শেষ ভাগে বর্তমান থাকবেন। অপরদিকে তিব্বতী কিংবদন্তি অনুসারে তিনি সিদ্ধাচার্যদের আদি গুরু, অর্থাৎ চর্যার সময়কালও 10ম শতাব্দীর পূর্বে হতে পারে না। এবার দেখো তোমাদের সিলেবাস যেটা রয়েছে না ওল্ড, তার পাশে দেখো 950 এডি রয়েছে, দেখো এখানে কিন্তু তোমরা সেই বিষয়টা পেয়ে যাবে। তোমাদের আলাদা করে সিলেবাসে কিন্তু চর্যাপদ লেখা নেই, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস একেবারে যে প্রাচীন বাংলা নিদর্শন, একমাত্র নিদর্শন বলা যেতে পারে সেটা হচ্ছে চর্যাপদ। তো আমাদের কিন্তু চর্যাপদটা সেই অনুযায়ী পড়তে হবে। যারা একেবারে নতুন সিলেবাস সম্পর্কে আইডিয়া নেই তারা কিন্তু প্রথমে সিলেবাসটা কি চেয়েছে সেটা একবার বুঝে নিয়ে তোমরা কিন্তু পড়াটা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, অন্যদিকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হেবজ্র পঞ্জিকা যোগরত্নমালা নামে এক বৌদ্ধ তান্ত্রিক পুঁথির সন্ধান মেলে, যেটি রচনাকাল শেষ পাল রাজা গোবিন্দ পালের 1155 খ্রিস্টাব্দের শাসনকাল। বিশেষজ্ঞদের মতে এই পুঁথির রচয়িতা শ্রীকৃষ্ণাচার্যই প্রকৃতপক্ষে চর্যার কানহপাদ বা চর্যা টিকার কৃষ্ণাচার্য। নাথ সাহিত্য অনুযায়ী কানহপাদের গুরু জালন্ধরিপাদ বা হারিপা, যিনি গোরক্ষনাথের শিষ্য ছিলেন। আবার মারাঠি গ্রন্থ জ্ঞানেশ্বরী রচনাকাল আনুমানিক 1290 খ্রিস্টাব্দ থেকে জানা যায় যে উক্ত গ্রন্থের রচয়িতা জ্ঞানদেব দীক্ষা লাভ করেন নিবৃত্তিনাথের কাছ থেকে, যিনি গোরক্ষনাথের শিষ্য গেইনীনাথ বা গৈনীনাথের থেকে দীক্ষাপ্রাপ্ত। সেই হিসাবেও কানহপাদকে দ্বাদশ শতাব্দীর মানুষ বলে মনে হয়। এইসব তথ্য প্রমাণের ভিত্তিতে চর্যার পদগুলি খ্রিস্টীয় 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময় বলে রচিত বলেই অনুমিত হয়। তবে তারপরেও 200-300 বছর ধরে গোপনে চর্যাগীতি রচিত হয়েছিল। শশীভূষণ দাশগুপ্ত নেপাল ও তার তরাই অঞ্চল থেকে এই ধরনের শতাধিক পদ উদ্ধার করেছেন 1989 খ্রিস্টাব্দে। এগুলি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় নবচর্যাপদ নামে সংকলিত ও প্রকাশিত হয়। তাহলে মোটামুটি আমরা কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম একটু ভূমিকা দেখলাম চর্যাপদের, তারপরে আমরা আবিষ্কার দেখতে পেলাম, তারপরে আমরা নামকরণটাও দেখতে পেলাম, এরপর আমরা রচনাকালও জেনে নিলাম। আচ্ছা, এরপর আমাদের জানার বিষয় হচ্ছে কি কবি সম্পর্কে এবং এই চর্যাপদের ভাষা, ধর্মমত, সাহিত্য মূল্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সাহিত্য মূল্য সম্পর্কে। এবং তারপরে আমরা যেটা দেখবো সেটা হলো চর্যাপদ ও বাঙালি জীবনের সমাজচিত্র। আচ্ছা, আর যেটা বাকি চর্যাপদের নারীদের অবস্থান, প্রবাদ, এগুলো অনেক ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, আমরা পরের ক্লাসে আলোচনা করব, কারণ এই ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। চর্যাপদের জন্য 2টো ক্লাস আমাকে মিনিমাম দিতে হবে, যেহেতু এখানে আমি নোটটা শেয়ার করছি তাই জন্য তোমাদের কিন্তু একটু সময় নিতে হবে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এতটা হয়ে থাকলো। এরপরে আমরা আলোচনা করব, আমরা রচনাকাল অবধি আলোচনা করে দিলাম, নামকরণ আলোচনা করে দিলাম, আবিষ্কার আলোচনা করে দিলাম। তাহলে বুঝতে পারছো তোমাদের আমাদের ক্লাসের নোটগুলো কেমন হতে চলেছে, পেড ব্যাচের নোটগুলো কেমন হতে চলেছে, যেখানে তোমরা জিএস পেপারসের একেবারে সম্পূর্ণ বিষয় ও একেবারে পরীক্ষার
প্রশ্ন উত্তর অনুযায়ী তোমরা কিন্তু নোটগুলো পাবে, ক্লাস করানো হবে, ঠিক আছে? এবং অবশ্যই ঝটপট আমাদের কিন্তু এনরোল করে নাও, আমাদের ক্লাস শুরু হচ্ছে এই সোমবার থেকে। আর তোমরা সবাই জানো, আমি আগের ক্লাসেও অ্যানাউন্স করেছিলাম যে আমাদের 50% ডিসকাউন্ট চলছে। প্রথম 20 জন যারা এনরোল করবে, প্রথম 20 জনের জন্য 50% ডিসকাউন্ট। আমাদের যে ফি সেটা হচ্ছে 1000 টাকা পার মান্থ, 1000 রুপিস পার মান্থ। মোটামুটি কোর্স ডিউরেশন 9 মান্থস টু 12 মান্থস, কারণ ডেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে। আমি একটু ওল্ড স্কুল, আমি কিন্তু একেবারেই পুরোনো দিনের ম্যাডামদের মতো পড়াই, ক্লাসে পড়া লেখাই, নোট লেখানো হয়, এবং আমাদের কিন্তু পড়া ধরার ব্যবস্থা, মক টেস্টের ব্যবস্থা ইত্যাদি সবই থাকবে। ক্লাসেই তোমরা নোটসটা লিখবে, কোনো পিডিএফ এর ঝামেলায় আমরা যাব না, আলোচনা করব, বুঝবো, নোট লিখবো। পরীক্ষার খাতায় ডেসক্রিপটিভ প্যাটার্নটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে প্রথম 20 জনের জন্য যে 50% ডিসকাউন্টটা রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাভেল করতে পারো, অর্থাৎ 500 টাকা পার মান্থ দিয়ে কিন্তু তোমরা এই সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যেতে পারো। অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, 9038020370। এই চর্যাপদের যে আরেকটা পার্ট 2 আসবে, সেখানে চর্যাপদের সেকেন্ড পার্টটা আমরা নোটটা শেয়ার করে দেবো। এরপরে কিন্তু আর কোনো নোট শেয়ারিং এর ক্লাস হবে না, অবশ্যই টপিক আলোচনার ক্লাস হবে। তোমাদেরকে এই নোটটা শেয়ার করানোর একটা প্রধান কারণ হচ্ছে কি, এটা একেবারেই ডেমো নোট, যে আমাদের কিভাবে তোমরা ক্লাস করবে এবং ক্লাসে কি ধরনের নোট তোমরা পাবে। জাস্ট একটা ডেমো নোট তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের অনলাইন পেড ব্যাচ জয়েন করার জন্য আহ্বান জানালাম। আর এছাড়া যারা করতে পারছো না আর্থিক অবস্থার জন্য, তাদের জন্য অবশ্যই বই বলে দিয়েছি, তোমরা বই কিনে নিতে পারো। অনলাইনে অবশ্যই অনলাইনে আমাদের ইউটিউবে ক্লাস তোমরা পাবে, টপিকগুলো আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে তোমাদের কাছে কিন্তু আমি পৌঁছে যাব, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই এর পার্ট 2 থাকবে, অপেক্ষা করে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও সবার সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।